যাত্রাপথে যাত্রাপথে একটি ভ্রমণের গল্প। তো গুপি গাইন বাঘা বাইন নাম না নিলে এই গল্প শুরুই হবে না। তার কারণ আমাদের বা আমার ফেলে আসা শৈশবে ওই গুপি গাইন বাঘা বাইন চরিত্রের ওই তিনটি বরের মধ্যে দ্বিতীয় বরটি ছিল খুবই প্রিয়। আমার কেন, সবারই হয়তো প্রিয়ই থাকবে বর, বাঙালি হিসাবে আরও। তো সেই বরের সাহায্যেই আমরা রওনা দিলাম। এই যাত্রাপথে শুরু হাওড়া স্টেশন থেকে হরিদ্বারের উদ্দেশ্যে। হরিদ্বারে স্টে করে তার পরের দিন আমাদের নির্ধারিত বাসে আমরা রওনা দেবো সোনপ্রয়াগের উদ্দেশ্যে। রেড বাস অ্যাপে আগে থাকতেই আমরা সিট বুক করে রেখেছিলাম বাসের। ট্রেন লেট থাকার জন্য আমাদের হরিদ্বার পৌঁছাতে কিছুটা দেরি হয়ে গেল। যাই হোক, হরিদ্বারে এক রাত্রি কাটিয়ে কিছুটা সময় গঙ্গার আরতি এবং হরিদ্বার মার্কেট, হরিদ্বারের বিখ্যাত প্যাঁড়া, তার সঙ্গে বিখ্যাত চাট ইত্যাদি খেয়ে আমরা আবার এসে পৌঁছালাম গঙ্গার পাড়ে। গঙ্গার মনোরম দৃশ্য দেখতে দেখতেই সময় কেটে গেল কোথা দিয়ে। পরের দিন সকালে, যেহেতু সকাল সকাল আমাদের যাত্রা শুরু, তাই আমরা হোটেল নিয়েছিলাম বাস স্ট্যান্ডের লাগোয়ায়। খরচ পড়েছিল মোটামুটি পিক সিজনের জন্য 2000 টাকা প্রতি ঘর। আর বাসের ভাড়া আছে 700-800 টাকা মতো। তার দরাদরি চলে ওখানে গেলে। শেয়ার গাড়িও প্রচুর। চারধাম যাত্রা শুরু হওয়ার জন্য বিপুল জনসমাগম এই সময় হরিদ্বারে। পথ ঘাট বাজার সব পরিপূর্ণ। হেঁটে চলাফেরাই দায়। রাত 9টা বেজে গেছে, তবুও এত লোকের জনসমাগম গঙ্গার ঘাটে। মনেই হচ্ছে না রাত বাড়ছে। আমরাও ঘুরছি, ঠান্ডা তেমন নেই। রাত্রিতে প্রসিদ্ধ দাদা বৌদি হোটেলে খাওয়ার পরিকল্পনা আছে। হরিদ্বারের প্যাঁড়ার দোকানগুলি খুবই জনপ্রিয়, স্বাদে গন্ধে বর্ণে খুবই অতুলনীয়। তার সঙ্গে আছে লস্যি আর দুধ। শীতের পোশাকের দোকানে উপচে পড়ছে ভিড়, চোখের নজর কাড়ার মতো সেই ভিড়। আমরা টুকিটাকি কেনাকাটা সারলাম। হ্যান্ড গ্লাভস, মোজা, মাফলার, টুপি। কেন, সামনে অনেকটা পথ চলা, সেখানে হয়তো নাও পেতে পারি। সত্যিই তাই, এখান থেকে যা কিছু কেনা উচিত। হরিদ্বারে প্রসিদ্ধ চাটের দোকান। সন্ধ্যা নামলেই এই দোকানগুলির সামনে প্রচুর মানুষের ভিড় হয়। হরিদ্বারের শীতের জিনিসের দোকানের চাহিদা সবসময় ভিড় লেগেই থাকে। এরপর আমরা হোটেলে ফিরে এলাম, কারণ সকালেই শুরু হবে আমাদের গন্তব্য রওনা। শুরুটা করলাম আমরা মা গঙ্গাকে সাথে নিয়ে। গঙ্গা নদীকে সাথে নিয়ে আমাদের যাত্রা শুরু হলো। যাত্রা পথেরই কিছু দৃশ্য। জায়গায় জায়গায় গাড়ি গতি স্লো হয়ে যাচ্ছে, রাস্তা খারাপ থাকার জন্য এবং জ্যামের জন্য। ধসের কারণে মাঝে মাঝে যাত্রা বিঘ্ন করছে, সময়ও লাগছে বেশি। একে একে আমরা পেরোবো দেবপ্রয়াগ, শ্রীনগর, অগস্ত্যমুনি, গুপ্তকাশী, সোনপ্রয়াগ।
আজ আকাশের মুখ ভার, তবুও চেষ্টা করেছি যতটা সম্ভব পথের চিত্র এবং তার রূপ তুলে ধরার। প্রশাসন সবসময় সচেষ্ট এই ধস সারাইয়ের কাজে, যাতে আমাদের যাত্রা মসৃণ ও সুন্দর হয়। এই যাত্রায় আমরা কখনো বাসে, কখনো শেয়ার গাড়ির সাহায্য নিয়েছি। রাস্তা খারাপের জন্য সময়ও লাগছে অনেক বেশি, আমাদেরও লাগলো অনেক বেশি, অতিরিক্ত 4 ঘন্টা। তবে পথের মনোরম দৃশ্য, এই ক্লান্তি, এই 4 ঘন্টা মনেই হবে না। পথের প্রথমেই আমাদের দর্শন হলো অলকানন্দা এবং ভাগীরথী নদীর সঙ্গম দেবপ্রয়াগ। উত্তরাখণ্ডের পঞ্চপ্রয়াগের মধ্যে এটি অন্যতম। ভাগীরথী এবং অলকানন্দার সংযোগ দেবপ্রয়াগ খুবই পবিত্র। অলকানন্দা ধীর গতি, আর ভাগীরথী স্বচ্ছ জল এবং তার গতিও বেশি। পথ চলতে চলতে দেবপ্রয়াগের দিক থেকে চোখ আর ফেরানোই যাচ্ছে না, কিন্তু আমাদের সময় সংক্ষেপ, পৌঁছাতেই হবে লক্ষ্যে, তাই আর নেমে দেখা হলো না। আমরা চলতে থাকলাম। একে একে পড়ল অসংখ্য বাঁধ, রাস্তা খারাপ। কিছুটা চলার পর আমাদের দর্শন হলো রুদ্রপ্রয়াগে। অলকানন্দা এবং মন্দাকিনীর সঙ্গমস্থল, কিন্তু একই অবস্থা, আমাদের আর নামা হবে না। এবারে চোখে পড়ল সেই আকাঙ্ক্ষিত প্রতীক্ষিত রুদ্রপ্রয়াগের। রুদ্রপ্রয়াগ থেকে রওনা দিয়ে আগস্ত্যমণি, তারপরে গুপ্তকাশী, ফাটা হয়ে আমরা পৌঁছালাম সোনপ্রয়াগ বাস স্ট্যান্ডে। তবে রাস্তায় জ্যাম থাকার জন্য আমাদের নামতে হলো সীতাপুরি। এই সোনপ্রয়াগেই অসংখ্য লকার রুম বা ক্লক রুম আছে, সেখানে নিজেদের বাড়তি জিনিসপত্র রেখে দিয়ে, ব্যাগ বা অন্যান্য কিছু যেগুলো লাগবে না সেগুলো রেখে আমরা গৌরীকুণ্ড উদ্দেশ্যে রওনা দিলাম। পথে বিশাল লাইন, চরম অব্যবস্থা। প্রথমেই নজর কাড়ল মন্দাকিনী।
গৌরীকুণ্ড যাওয়ার অসংখ্য শাটল গাড়ি, কিন্তু হলে কী হবে, তাতেও প্রচুর অব্যবস্থা। কেদারনাথের রাস্তা ভয়ঙ্কর সুন্দর। গৌরীকুণ্ড থেকে আমরা চলতে শুরু করলাম, কিন্তু পথের সবচেয়ে অসুবিধাকর জিনিস তৈরি হচ্ছিল এই ঘোড়া। পথের মধ্যে অযথা ভিড় গ্যাঞ্জাম সৃষ্টি করছিল এই ঘোড়া রাইড। আবহাওয়া খুবই খারাপ, পাহাড়ের ওপরে চলছে বৃষ্টি, আর তারও ওপরে কেদারনাথে চলছে প্রচুর তুষারপাত। তার ফলে রুদ্রমূর্তি ধারণ করেছে মন্দাকিনী। আমাদের আশঙ্কা সত্যি হলো, প্রশাসন থেকে যাত্রা বন্ধর নির্দেশ দিয়েছে। পাতা থেকে গুপ্তকাশী থেকে হেলিকপ্টার পরিষেবা বন্ধ হয়ে গেছে। সে এক ভয়ানক পরিস্থিতি, কিছু করারও নেই, পৌঁছাতেই হবে লক্ষ্যে। একে একে আমরা জঙ্গল চটি, ভীমবলি এবং লিঞ্চলি পেরোলাম। চলছে প্রচণ্ড বৃষ্টি এবং তার সঙ্গে তুষারপাত। গ্লেশিয়ারের ফলে রাস্তা জায়গায় জায়গায় বন্ধ হয়ে গেছে। অনেক লোক লিঞ্চলিতে আশ্রয় নিয়েছে, কারণ পাহাড়ের মাথায় কেদারনাথে চলছে প্রচুর তুষারপাত। এই বছর অতিরিক্ত তুষারপাতের ফলে আমাদের পেরোতে হয়েছিল দুটি গ্লেশিয়ার। তার মধ্যে এইটি একটু ছোট হলেও পরেরটি ছিল আরও ভয়ানক এবং মারাত্মক। আমরা ছবি তোলারও সাহস দেখাতে পারিনি। চলছে বৃষ্টি, কখনো তুষার, আর তাপমাত্রা যে কত ডিগ্রি নেমে গেছে তারও কোনো ধারণা নেই, কেন হাত অসাড় হয়ে আসছে, কথা বলার ক্ষমতা নেই। মনে মনে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় করতে করতে এগিয়ে চলেছি আমরা। কোথা থেকে যে শক্তি পাচ্ছি তা বুঝতেই পারছি না। অত ঠান্ডা, অত তুষারপাত, অত বৃষ্টি, তার মধ্যে দিয়েই এগিয়ে চলেছি। প্রশাসন থেকেই আর এনডিআরএফের টিম থেকে এই গ্লেশিয়ার পরিষ্কার করার পরেই আমরা যেতে পারছি।
এত কাছ থেকে গ্লেশিয়ার দেখার এই প্রথম আমার সুযোগ হলো। আমরা অনলাইনে জিএমবিএমের টেন্ট অনেক আগেই বুক করে রেখেছিলাম, মাথা পিছু 800 টাকা। কিন্তু সেখানে পৌঁছাতে হলে এত বাধা কল্পনাই করতে পারিনি। কেদারনাথ হেলিপ্যাড গ্রাউন্ডের কাছেই মূলত এই ট্রেনগুলি। উপর থেকে আসা তীর্থযাত্রীদের থেকে খবর পাচ্ছি যে অধিকাংশ ট্রেন অধিক তুষারপাতের ফলে ধ্বংস হয়ে গেছে। এই যাত্রাপথে খাবার হিসাবে আলু পরোটা আর মাঝে মাঝে আমরা চা খাচ্ছিলাম। তবে জেনে রাখা ভালো, এখানে আসার সময় অবশ্যই ছাতু, ওআরএস ইত্যাদি নিয়ে আসা অবশ্যই উচিত। চলো চলো, তুমি চলে যাবো। চারিপাশে বরফ আর বরফ। যাত্রা বন্ধ হওয়ার জন্য কোনো হেলিকপ্টার আসছে না, কোনো সব পরিষেবা বন্ধ। অসংখ্য মানুষ, বৃদ্ধ দেখলাম আটকে পড়েছে। পথের মধ্যে ছোটোখাটো প্লাস্টিক দিয়ে টাঙানো দোকান আর অস্তিত্বই নেই। অধিক তুষারপাতের ফলে সব তুষারের তলায় ঢাকা পড়েছে। আমাদের জিএমবিএমের টেন্টের এই অবস্থা। প্রায় 2 ফুটের ওপর বরফ, হাঁটু সমাজ বরফকে ঠেলে আমরা কোনো মতে এই টেন্টে এসে পৌঁছালাম। সবাই ঠকঠক করে কাঁপছি। তাড়াতাড়ি পোশাক পরিবর্তন করে স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকে পড়লাম। টেন্টের ছাদ বরফের আস্তরণে ঝুঁকে পড়ছে। নিজেদেরকেই সরাতে হচ্ছে, নাহলে টেন্ট ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এবং অনেক টেন্ট আমাদের সামনেই পড়েও গেল দেখতে দেখতে। আমাদের খাবারের জল পর্যন্ত জমে বরফ। চারিদিকে শুধু তুষার আর তুষার। চারিপাশ শুধু সাদা আর কালো, ধূসর হয়ে গেছে চারপাশ। এই সেই স্লিপিং ব্যাগ, যা -10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে। জিএমবিএমের এই বড় ট্রেনগুলোতে একসঙ্গে 14-15 জন থেকে 20 জন পর্যন্ত থাকার ব্যবস্থা আছে। কেদারনাথের মন্দির অধিক তুষারপাতের ফলে পুরো ফাঁকা। আমরা যাত্রা সংক্ষিপ্ত করে পালার ফেরার জন্য প্রস্তুতি নিলাম, কারণ আবহাওয়া আরও খারাপ হয়ে আসছে। যাত্রা যদি আরও বন্ধ থাকে তাহলে আরও পরিস্থিতি খারাপ হবে, খাবার পাওয়া যাবে না। নামার সময়ও সেই একই সাথে আমাদের সঙ্গী বৃষ্টি আর তুষারপাত।
সঙ্গে পথ চলতে খুবই অসুবিধা হচ্ছিল। অবশেষে আমরা সোনপ্রয়াগে এসে পৌঁছালাম। তলা থেকে কাউকে যেতে দেওয়া হচ্ছে না যাত্রা বন্ধ থাকার জন্য। একসঙ্গে অধিক সংখ্যক মানুষ এসে পড়ায় এখানে হোটেলগুলি যথেচ্ছভাবে ভাড়া নিচ্ছে, দেখার কেউ নেই, যে যার মতো দর হাঁকছে। যাক, আমরা একটি কোনো মতে ক্যাব বুক করে রওনা দিলাম চোপতা তথা তুঙ্গনাথের পথে। পরবর্তী পর্বে সেটাই আমরা তুলে ধরবো আপনাদের কাছে। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন এই নতুন চ্যানেল নতুন প্রয়াস। এবার আসা যাক খরচপাতির কথায়। এর আগেই আমি জানিয়েছি হরিদ্বারের হোটেল ভাড়া এবং বাস ভাড়া হরিদ্বার থেকে সীতাপুর আসার। এরপর আমরা যখন পৌঁছালাম সীতাপুরে, তখন হোটেলে অসম্ভব রেট, 2500 টাকা মতো লেগেছিল আমাদের এক রাত্রির জন্য, খাওয়া দাওয়া অতিরিক্ত। তারপরে ওখান থেকে সীতাপুর থেকে গৌরীকুণ্ড ক্যাব 100 টাকা পার হেড। তারপর ওখান থেকে আমরা পিট্ঠু নিয়েছিলাম কেদারনাথের জন্য, পিট্ঠু নিয়েছিল 2500 টাকা, আর নামার সময় পিট্ঠু নিয়েছিল 3500 টাকা। এছাড়াও ছোটো ছোটো আরও কত খরচ সেগুলো বাড়িয়ে দিলাম। আলুর পরাটা মোটামুটি অ্যাভারেজ 60, 70, 80 উচ্চতা অনুযায়ী নিয়েছিল। জলের দাম প্রচুর।